দর্শক শুভেচ্ছা, আমন্ত্রণ চট্টগ্রাম 24-এ। বৃহত্তর চট্টগ্রামের সব খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল বুশরা। চট্টগ্রামের অনেক এলাকা থেকেই নেমে গেছে বন্যার পানি। চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া সহ বিভিন্ন উপজেলার বেশিরভাগ এলাকায় পানি নেই। কেবল কিছু নিচু এলাকায় পানি জমে আছে। মানুষজন স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে, তবে বানের পানিতে আসা কাদামাটি সরিয়ে বাড়িঘর বাসযোগ্য করা এখন তাদের জন্য বড় চ্যালেঞ্জ। একই সাথে রাস্তাঘাটের অবস্থাও করুণ। অনেক জায়গায় সড়ক ভেঙে যাওয়ায় চলাচলও বিঘ্নিত হচ্ছে। আজও সাতকানিয়া, বাঁশখালী, আনোয়ারা, চান্দনাই সহ বিভিন্ন এলাকায় ত্রাণ নিয়ে গেছেন বেসরকারি বিভিন্ন সংস্থা ও দানশীল ব্যক্তিরা। ভাঙা সড়ক, বিধ্বস্ত বাড়িঘর, কোথাও ভেসে যাওয়া ফসল কিংবা মাছের খামার। বন্যায় কক্সবাজারের সর্বত্র এখন এমন ক্ষতচিহ্ন। প্রশাসনের প্রাথমিক হিসেবে ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে কয়েকশো কোটি টাকা। তবে ক্ষয়ক্ষতির পুরো চিত্র পেতে সময় লাগবে আরও কয়েকদিন। এরপরে শুরু হবে পুনর্গঠনের কাজ, বলছে প্রশাসন। টানা ৮ দিনের ভারী বর্ষণ, সাথে উজানের ঢল। গেল কদিনে কক্সবাজারের মানুষ মুখোমুখি হয় ভয়াবহ এক বন্যার। বানের পানি নামতেই ভেসে উঠছে ক্ষতচিহ্ন। প্রশাসনের হিসাব বলছে বন্যায় ডুবেছে জেলার 10টি উপজেলার 70টি ইউনিয়ন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় পেকুয়া, সেখানে 95% এলাকা প্লাবিত হয়। এছাড়া মাতামোহরীতে 85%, চকরিয়ায় 80% এলাকা ডুবে যায়। এলজিডির হিসাব অনুসারে ৫,১১৫ কিলোমিটার সড়কের মধ্যে ৩০০ কিলোমিটার সড়কই ক্ষতিগ্রস্ত হয়েছে। ৫৮টি ব্রিজ, কালভার্ট সহ ক্ষয়ক্ষতি অন্তত ২৮০ কোটি টাকার। ৪৪টি স্থানে বেড়িবাঁধ ও নদীর পাড় ভেঙে গেছে। মাতামোহরীর কোনাখালীতে পুরোপুরি বিধ্বস্ত ২৫ মিটার বেড়িবাঁধ। ভাঙার কারণটা হচ্ছে পানিটা ডেঞ্জার লেভেল ক্রস করে বাঁধের উপর দিয়ে উপচে গেছিল, পানিটা এই জন্য ভেঙে গেছে। এছাড়া আরও 2টা জায়গাতে বেশ ঝুঁকিপূর্ণ আছে। আমি আমার ডিপার্টমেন্টের সদর দপ্তরে জানিয়েছি এবং তারা মন্ত্রণালয়ের সাথে কথা বলছে যে যত দ্রুত আমরা টাকা পাবো তত দ্রুত এগুলো সংশোধন করা সম্ভব। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কৃষি খাতে। বন্যায় পুরোপুরি নিমজ্জিত ছিল ৪,২১১ হেক্টর জমি। ক্ষতিগ্রস্ত হয় ২,৭৯১ হেক্টর ফসলি জমি। এখানে ক্ষয়ক্ষতির পরিমাণ ৮৬ কোটি টাকার বেশি। এছাড়া ভেসে গেছে ৩,৯18টি খামার ও ৪৫৩টি চিংড়ি গেডের মাছ। ক্ষতি আনুমানিক ৮৬ কোটি ২২ লাখ টাকা। আমাদের সরকারিভাবে নির্দেশনায় আমরা ক্ষতিগ্রস্তদের তালিকা করার প্রচেষ্টা আমাদের অব্যাহত আছে প্রত্যেকটা উপজেলা, এবং যেখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্যে আমরা ইমিডিয়েট যেটি ব্যবস্থা করছি সেটি হচ্ছে যে আমাদের সরকারি পক্ষ থেকে যেসব ক্ষুদ্র প্রান্তিক কৃষক তাদেরকে কিছু প্রণোদনা, বিশেষ করে তার জমিতে বীজতলা করার জন্য বীজ সরবরাহ করা। প্রশাসন বলছে ক্ষয়ক্ষতির চিত্র এখনো চূড়ান্ত নয়। পুরো তালিকা আসার পর পরিকল্পনা সাজানো হবে পুনর্বাসনের। মানুষের যে বাড়িঘর কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা অ্যাসেসমেন্ট কাজ চলতেছে। এই সার্বিকভাবে এই তথ্যগুলো পেলে আমরা সরকারের কাছে লিখব। জেলায় প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত গড়বাড়ির সংখ্যা ৭,১১৩টি। এছাড়া শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, গবাদি পশুসহ বিভিন্ন খাতে ক্ষয়ক্ষতি হয়েছে আরও অনেক বেশি। আজিম নিহাত, চ্যানেল 24, কক্সবাজার। বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের পুনর্বাসন নিশ্চিত করবে সরকার, এমন কথা জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। দুপুরে খাগড়াছড়িতে বন্যা পরবর্তী পরিস্থিতি দেখতে গিয়ে কথা বলেন তিনি। খাগড়াছড়ি সার্কিট হাউসে বিভিন্ন পক্ষের সাথে মতবিনিময় শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, বন্যায় সব ক্ষতিগ্রস্তদের পাশে আছে সরকার। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং ক্ষতিগ্রস্তদের সঠিক তালিকা তৈরিতে সমন্বিতভাবে কাজ চলছে বলেও উল্লেখ করেন অনিন্দ্য ইসলাম অমিত। স্থানীয় সংসদ সদস্য উবাইদুল ভুইয়া, জেলা প্রশাসক আনোয়ার সাদাত বৈঠকে উপস্থিত ছিলেন। প্রতিটি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আপনাদের নির্বাচিত সরকার পাশে রয়েছে। যিনি গৃহ হারিয়েছেন কিংবা যার ঘরবাড়ি নড়বড়ে হয়ে গেছে, নাজুক হয়ে গেছে, সেই ঘরবাড়িগুলো ইনশাআল্লাহ সরকারের তরফ থেকে আমরা মেরামত করে দেব। যারা কৃষি ফসল হারিয়েছেন, যাদের মাছের ক্ষেত তলিয়ে গেছে কিংবা গবাদি পশু ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা ইনশাআল্লাহ তাদের ক্ষতি সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে পুষিয়ে দেওয়ার চেষ্টা করব।
সড়ক ব্যবস্থা অর্থাৎ অবকাঠামো যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি অর্থাৎ দ্রুততম মেরামতের মাধ্যমে কিভাবে এই খাগড়াছড়িবাসীকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যায় সে ব্যাপারে আমরা সর্বতভাবে চেষ্টা করব। সাম্প্রতিক জলজটে চট্টগ্রাম বন্দর ইয়ার্ডে ডুবেছে পণ্য ভর্তি বহু কন্টেনার, শেডে নষ্ট হয়েছে বিপুল খোলা পণ্য। তবে প্রাকৃতিক দুর্যোগ অজুহাতেই ক্ষতির দায় নিতে নারাজ কর্তৃপক্ষ। ব্যবসায়ীরা বলছেন ক্ষয়ক্ষতি নিরূপণ করে তার মীমাংসা হওয়া উচিত। সাম্প্রতিক সপ্তাহখানেকের অতিবৃষ্টিতে পানি জমে চট্টগ্রাম বন্দর ইয়ার্ডে। এতে ডুবে যায় কন্টেইনার, শেডে পানি ঢুকে নষ্ট হয় এলসিএল বা খোলা পণ্য। মূলত পানি নিষ্কাশন ঠিকমতো না হওয়া এবং জোয়ারের কারণে জলজট হয় জেনারেল কার্গো বার্থ জিসিবি এলাকায়। তবে কত কন্টেইনার এবং খোলা পণ্য নষ্ট হয়েছে হয়নি তা নিরূপণ। যদিও এই ক্ষতির দায় নেবে না বলে ইতিমধ্যে বিজ্ঞপ্তিও জারি করেছে বন্দর কর্তৃপক্ষ। ব্যবহারকারীরা বলছেন ইয়ার্ড এবং শেড নিচু আর জরাজীর্ণ থাকায় পানি জমেছে, যার দায় বন্দরের, কিন্তু ক্ষয়ক্ষতি বহন করতে হয় ব্যবসায়ীদের। ভবিষ্যতে এই ক্ষেত্রে ভারসাম্য রক্ষা হওয়া উচিত। প্রিপারেশন নিলে বন্দর নিতেই পারতো। ইয়ার্ডগুলোও আসলে নতুন যেগুলি হয়েছে হয়তো একটু উঁচু করছে, কিন্তু এই পুরানাগুলোও উঁচু করতে পারতো। তো অ্যাক্ট অফ গড বলেই ছেড়ে দিলে যে দায় সারা হয়ে যাবে, নট দ্যাট। সেকেন্ড থেকে আপনি যেটা বলছেন কেন অভিযোগ করি না, দেখেন আমি একটা মাল সার্ভে করতে গেলেও সেখানেও আমাকে নানান ফর্মালিটিস করতে হয়, আমাকে আন্ডারটেকিং দিতে হয়, আমি বন্দরকে দায়ী করব না। তো বন্দরই যদি দায়ী না হবে তা আমি কেন অযথা ওই যে 2-3 দিন আমি ঘুরলাম বা সার্ভে করলাম, আমি ইনভেন্টরি করলাম, ওটার জন্য তো আমার ড্যামারেজও কেউ মাফ করবে না, না শিপিং এজেন্ট না পোর্ট। তো হয়রানি আসলে ওখানে থেকেই যাচ্ছে। তো নিরপেক্ষ কাউকে দিয়ে একটা তদন্ত করা উচিত এবং এই তদন্ত কতখানি ক্ষয়ক্ষতি হয়েছে এবং এটার ভবিষ্যৎ কি করণীয় আছে সেগুলো যদি নিরূপণ করা যায়, সেই জায়গাগুলো যদি রিপেয়ার করতে পারে, ভবিষ্যতে আমাদের যে ক্ষয়ক্ষতিগুলো হতে পারে আরও, কারণ প্রাকৃতিক দুর্যোগ যে কোনো সময় হতে পারে, তো সেগুলো আমরা মোকাবেলা করতে পারবো। চট্টগ্রাম বন্দরের জিসিবি নির্মিত হয় 1954 সালে। 79 সালে যার জেটিগুলো পুনর্নির্মাণ হয়, যা আবারও হয়ে পড়েছে পুরনো। বন্দরে যে 11টি শেড রয়েছে তার 9টিই জিসিবিতে, এগুলোর 4টি মেরামতযোগ্য। কর্মকর্তারা বলছেন সহসা এগুলোর কাজ শুরু হবে, তবে ক্ষতির দায় না নেয়ার ব্যাপারে এখনও অনড় কর্তৃপক্ষ। আমাদের যে ইয়ার্ড বা শেডগুলো আছে সেগুলো আমাদের চেয়ারম্যান মহোদয় ভিজিট করেছেন, সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন, যেমন যেখানে আমাদের শেডগুলোতে টিনের চালগুলো পুরনো হয়ে গেছে সেগুলো পরিবর্তন, অথবা যেখানে আমাদের ইয়ার্ডের যে উচ্চতা সেটা আরও বেশি অধিকতর উঁচু করা প্রয়োজন, সেই জায়গাগুলোতে উঁচু করে যাতে আমাদের বর্তমান এই পরিস্থিতিগুলোকে সামাল দেওয়া যায়। বন্দরে যে কোনো নষ্ট পণ্যের যৌক্তিক ক্ষতি ও সমতার ভিত্তিতে দায় নিরূপণ হওয়া উচিত, মত ব্যবহারকারীদের। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় অভিযুক্ত মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। 45 বছর পলাতক ছিলেন তিনি। মোজাফফর হোসেনকে কখন কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে এ বিষয়ে বিস্তারিত কিছুই জানায়নি ডিবি। তবে তার বিচার হবে সেনা আইন অনুযায়ী, হস্তান্তর করা হবে সেনাবাহিনীর কাছে। 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে এক সামরিক অভ্যুত্থানে নিহত হয়েছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা ও তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সামরিক আদালতে বিচার হয় ওই হত্যাকাণ্ডের। একাধিক সেনা কর্মকর্তার বিরুদ্ধে দেওয়া হয় দণ্ডাদেশ। তাদের মধ্যে কয়েকজন দীর্ঘদিন ধরে পলাতক। জুলাই শহীদ দিবসে চট্টগ্রামের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন স্তরের মানুষ। সকালে রেল স্টেশন এলাকায় স্মৃতিস্তম্ভে ফুল দেন সিটি মেয়র শাহাদাত হোসেন। এ সময় তিনি বলেন, জুলাই বিপ্লবে চট্টগ্রামে প্রথম শহীদ হন ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম। তাকে দেশের গণতন্ত্রকামী মানুষ কখনো ভুলবে না, যেমন ভুলবে না অন্যান্য শহীদদেরও। যাদের রক্তের বিনিময়ে ফেসিবাদ বিদায় নিতে বাধ্য হয়েছে, তাদের ভুলে গেলে গণতন্ত্রের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে। এছাড়া বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও দিনটি পালন করা হচ্ছে যথাযথ মর্যাদায়। দুই সাইড থেকে আক্রমণ করা হলো। আক্রমণ করার পর আমাদের জুলাই যোদ্ধারা যখন তাদেরকে বিভিন্নভাবে ভারী অস্ত্র দিয়ে, কাটা রাইফেল এবং বিভিন্ন ধরনের ফ্রিজ এবং অন্য সব অস্ত্র দিয়ে তাদেরকে আঘাত করা হলো, তারা যখন পিছু উঠছিল ঠিক তখনই আপনারা দেখেছেন এই আমাদের রেলসিন বাজার শ্রমিকরা, আমাদের দলীয় জাতীয়তাবাদী দলের বিভিন্ন শ্রমিক দল, যুব দল, ছাত্র দল এবং অন্য অন্য দলের নেতাকর্মীরা সেদিন তাদের
সাহসিকতার ভূমিকা রেখেছিল। জুবলি রোড থেকে শুরু করে রেসিডেন্ট বাজার, আমতলা থেকে শুরু করে তারা সেভাবে যে পাল্টা আক্রমণ সেদিন যদি না করতো অস্ত্রের বিরুদ্ধে, সেদিন হয়তো বা ইতিহাসটা অন্যদিকে ঘুরে। ধর্মীয় নানা আয়োজনে চট্টগ্রামেও পালিত হলো হিন্দু সম্প্রদায়ের অন্যতম বড় উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা। এই উৎসব মূলত প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয়। দিনটিতে চট্টগ্রামের বিভিন্ন মন্দিরে ছিল নানা ধর্মীয় আয়োজন। বিকেলে শুরু হয় রথযাত্রা। নগরীর প্রবর্তক ইস্কন মন্দির, গোলপাহাড় মন্দির, নন্দনকানন, তুলসীধাম সহ বিভিন্ন স্থান থেকে অংশগ্রহণে বের হয় এই রথযাত্রা। এতে অংশ নেন নানা বয়সী হাজারো মানুষ, যা মোমেন রোড, জামাল খান, কাজীর দেউরি সহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। রথযাত্রা ঘিরে নেওয়া হয় নিরাপত্তা ব্যবস্থা। চট্টগ্রামে নবগঠিত উত্তর ফটিকছড়ি উপজেলা পরিষদ কার্যালয় যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে সকাল সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে ফটিকছড়িতে। হরতালের সমর্থনে সড়ক অবরোধ ছাড়াও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করা হয়। বিভিন্ন স্থানে বন্ধ রয়েছে দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি বেসরকারি দপ্তর। যান চলাচল বন্ধ রয়েছে ঢাকা খাগড়াছড়ি ও রামগড় সড়কে। আন্দোলনকারীদের অভিযোগ, ফটিকছড়ির উত্তর অংশের মানুষের দুর্ভোগ লাঘবে নতুন উপজেলা গঠন করা হলেও প্রভাবশালী একটি মহলের কূটকৌশলে তার কার্যালয় দক্ষিণে ভোজপুরে হতে যাচ্ছে। তাতে সুবিধা বঞ্চিতই থেকে যাবে উত্তরের মানুষ। উত্তর ফটিকছড়ির মানুষ অধিকার বঞ্চিত, অবহেলিত। আমাদের সদর দপ্তরে আমাদের যুক্তি স্থানের দাবিতে আজকে আমরা হরতাল অবরোধ ডাক দিয়েছি। ইতিমধ্যে আমাদের হরতালে সাধারণ মানুষের জনসমর্থনের সৃষ্টি হয়েছে। মানুষের যে ক্ষোভ, যে বৈষম্য, সেটার জন্য আজকে এই হরতাল। যদি আমাদের যুক্তিক দাবি না মানা হয় তাহলে আমাদের লাগাতার অবশ্যই কর্মসূচি অব্যাহত থাকবে। এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।